ফ্যাক্টরি, আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? চাকরি গেছে, সম্মান গেছে, এবার প্রাণটাও গেল। তীব্র মানসিক চাপে পড়ে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে আর.এন. টেগর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। চাকরি চলে যাওয়ার জন্য আমার স্বামী চলে গেছে। আমার স্বামী তো যোগ্য শিক্ষক ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে অযোগ্যদের সঙ্গে রাস্তায় বসেছে যোগ্য শিক্ষকরাও। নতুন করে পরীক্ষায় বসতে হবে তাদের। এত কষ্ট করে পাওয়া চাকরি হঠাৎ করে দুর্নীতির জন্য তা চলে গেল। এত বছর স্কুলে পড়ানোর পর ফের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় পাশ করবেন কি করবেন না? চাকরি ফিরে না পেলে কি হবে? পরিবারের ভাত জোগাড় হবে কি করে? এই নিয়ে উদ্বেগে রাতের ঘুম উড়ে গেছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার। তাদেরই একজন ছিলেন বছর 37-এর সুবল সোরেন। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বগলাসেনী হাই স্কুলের একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। পরিবারের বক্তব্য, চাকরি বাতিলের পর থেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুবল সোরেন। আদালতের নির্দেশে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন মিলবে, কিন্তু তারপর সংসার কি করে চলবে? পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেবেন কি করে? বাচ্চা মেয়েটার কি হবে? এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল চাকরিহারা এই শিক্ষককে। এরই মধ্যে ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে। শেষে সোমবার স্ট্রোক হয়। এরপর সুবল সোরেনকে মুকুন্দপুরের আর.এন. টেগর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। অনেক চিন্তা করতো যে কি হবে না হবে, ওইটাই চাকরি নিয়ে সবসময় চিন্তা করতো। চাকরি তো চলে গেছে, ওই যে আগস্ট মাসে যে রিপিটিশন ছিল সে বলছিল যে কোনো কিছু একটা হবে, যে যখন কিছু হলো না আবার অনেক ভেঙে পড়লো, যে হঠাৎ করে ওই যে অসুস্থ হয়ে পড়লো। বেশি চাপ নিতে পারলো না, টেনশন আমি বেশি নিতে পারছি না। বেসিক্যালি ওনার মাথায় একটা বড় ব্লিডিং হয়, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ হয়, মিডলাইন শিফট ছিল, ভেন্টিলেটরেও দিয়ে সমস্ত রকম চেষ্টা করি কিন্তু সাকাম করে যায়। স্ট্রেসের জন্য এক তো আপনার প্রেশার বাড়তে পারে, ডেফিনেটলি বাড়তে পারে। যদি ধরুন এই বয়সে হঠাৎ করে চাকরি হারা হন, সেই ক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে যে ওষুধ খাবো, লাইফ কি করে সামলাবো, এতটাই প্রেশার ছিল না। ধরুন যদি 4টে ওষুধ ধরুন খেয়েও না কমছে, তার মানে ভেতরে হয়তো আরো কিছু গন্ডগোলও থাকতে পারে। এবার স্ট্রেস ইজ এ কন্ট্রিবিউটর। 14 জুলাই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচিতে সকাল থেকেই যোগ দিয়েছিলেন সুবল সোরেন। এদিন তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সুবল সোরেনের সহকর্মী চাকরিহারা শিক্ষকরা। চাকরি তো হারিয়েছে, প্রাণে যেন মানুষটা বাঁচে, আমরা এটাই চেয়েছিলাম, কিন্তু সেটাও শেষ রক্ষা হলো না। প্রথম দিন থেকে উনি লড়াই করেছেন, লড়াকু মানুষ। উনি চেয়েছিলেন যে আমরা যদি যেহেতু কোনো দোষ করিনি তাহলে সঙ্গীতা দিয়ে আমাদের কেন এটা হবে। সুবল সোরেনের মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 3 এপ্রিল আমাদের ডেথ সার্টিফিকেট সেদিনই হয়ে গেছে, এখন পরপর সার্টিফিকেটগুলো নেওয়ার পালা। আমরা কিছু প্রতিবাদ করতে গেলে 7 ফুটের ব্যারিকেড আর পুলিশের ডান্ডা, এই আমাদের প্রাপ্য। স্বাধীন দেশে আমরা পরাধীন করে রেখেছি যোগ্য শিক্ষকদের, এর দায়ভার কে নেবে? এই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমাকেও ফোন করতো, আজিজদাকেও প্রত্যেক দিন রাত্রি 11টার পর ফোন করতো, মানে এই বিষয়গুলো বারবার বলতো যে আর চাপ নিতে পারছি না, কি হবে, কি করে খাবো। স্বাধীনতা মানেটা কি? যে একটা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত একটা পরিবেশ, সেই পরিবেশ আমরা আমাদের যোগ্যতায় তৈরি করেছিলাম, সেই আমরা নিজেদের পরীক্ষায় দিয়ে পাস করে যোগ্যতা দিয়ে করেছিলাম। কিন্তু সরকারের নিকৃষ্ট একটা দুর্নীতি করা, তাদের যে মানসিকতা, তাদের দুর্নীতির জন্য, সরকারের দুর্নীতির জন্য এত বড় একটা ইনভেস্টিগেশন হওয়ার পরেও সেই সরকার এবং তাদের মন্ত্রীদের কিচ্ছু হলো না। যারা দোষ করলো তাদের কোনো শাস্তি হলো না। আজকে আমাদেরকে মৃত্যু পথে ঠেলে দিল। কে ঠেলে দিল? এই সরকার ঠেলে দিল, সমস্ত ষড়যন্ত্রকারীরা ঠেলে দিল। আজকে আমরা পরপর মৃত্যু মুখে নাম লিখেছি। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর.এন. টেগর হাসপাতালের বাইরে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের ভিড় বাড়তে শুরু করে। এই অবস্থায় অভিযোগ, যখন মৃত শিক্ষকের পরিবার হাসপাতালে অপেক্ষা করছে, তখন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে শববাহী গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় পুলিশ।
আরএনটেগড় হাসপাতালে, মুকুন্দপুরের যে আরএনটেগড় হাসপাতাল, তার 4 নম্বর যে গেট, এক্সিট গেট, সেখানেই কিন্তু আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে সকাল থেকেই অপেক্ষা করছিলেন। সকাল থেকে অপেক্ষা করার পরেই হঠাৎ করেই দেখা যায় একটি শববাহী গাড়ি সেখান থেকে সামনে থেকে বেরিয়ে যায়। প্রথমে তারা বুঝতে পারেননি, পরবর্তীতে আরেকজন চাকরিহারা শিক্ষক এসে জানান যে ওই গাড়িতেই কিন্তু দেহ তোলা হয়েছে সুবল সোরেনের। অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়ে সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল। তারপরে তারা অভিযোগ তোলেন এবং তারা অভিযোগ তোলেন যে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পুলিশের তরফে, এক্ষেত্রেও কিন্তু সেই প্রয়াসই তারা করেছিলেন। এবং তারই পরে সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকায় তখন কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে সেই শববাহী যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু তারা আটকে দেয়। সব দেহবাহী গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ওনার স্ত্রী এখনো হসপিটালে আছে, আমাদেরকে জাস্ট বলা হলো গাড়িতে আমরা চাপালাম। গাড়ি কিভাবে এত স্পিডে রাজধানীর মতো একদম মাঝ রাস্তায় চলে এলো আমাদের কাছে জানা নেই। পরিবারের লোকজন তো ওখানে আমরা রেডি করে তুলে দিলাম, ওনার স্ত্রী পরিবার পরিজন সব তো ঘরে ওখানে ওয়েটিং রুমে বসিয়ে রেখে গাড়ি কিভাবে এত দূরে এত তাড়াতাড়ি চলে এলো আমরা জানতে পারলাম না। আমরা আজকে সকালে খবর পাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন, তো আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম ওনার মৃতদেহ নিয়ে আমরা ওনাকে শ্রদ্ধাটুকু জানাবো, দেখবো বলে। কিন্তু পুলিশ কি করলো, যেভাবে অভয়ের মৃতদেহকে লুকিয়ে নিয়ে বেরিয়ে গেছিল আরজিকর থেকে, সেই কায়দায় পুলিশ আর কিছু পারুক না পারুক এই রাজ্য সরকারের সঙ্গে থেকে চুরির কার্যটা বেশ ভালো শিখেছে। গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ভাবুন মানে আজকে পুলিশ প্রশাসন কোন জায়গায় পৌঁছেছে যে ওনার ওয়াইফ বাচ্চাকে হসপিটালে রেখে দিয়ে গাড়ি নিয়ে লাশ নিয়ে পালিয়ে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে না পারে কি হয়েছে। স্ত্রী ও পরিবারের বাকি সদস্যরা যখন হাসপাতালে বসে রয়েছেন তখন শববাহী গাড়িতে ছিলেন মৃত সুবল সোরেনের দাদা। গোটা ঘটনায় তিনিও হতচকিত হয়ে যান। দাদা, আপনাকে জানানো হয়েছিল না? সুবল সোরেনের দাদা, আপনাকে কি জানানো হয়েছিল আপনার সুবল সোরেনের দেহ কোথায় নিয়ে যাওয়া? কেউ জানায়নি তো কোথায় নিয়ে যাবো। আমি তো ঘরে নিয়ে যাবো, মামা যেহেতু আমার সব দেখাশোনা করতেন, মামাই সবকিছু বুঝিয়েছিলেন অ্যাডমিশন থেকে এত অবধি। সুবল সোরেনের দাদা তো গাড়িতে উপস্থিত রয়েছেন, পরিবারের। আরে উনি বসে থাকলে কি হবে, উনি তো জানেন না। আমাদেরও তো একটা কর্মসূচি আছে, আমাদেরও তো একটা পরিকল্পনা আছে, সেটা তো আমরা জানি না। ওনাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেইভাবে যাচ্ছে। হঠাৎ করে এখানে সিগন্যাল পড়েছে, গাড়ি দাঁড়িয়েছে, তারপরে জানতে পারা গেছে এটা আমাদের গাড়ি। এরপর মৃত সুবল সোরেনের দেহ নিয়ে শুরু হয় মিছিল। আরএনটেগড় হাসপাতালের সামনে থেকে মিছিল এসে পৌঁছয় বাইপাসের রুবি মোড়ে। সেখানে মানববন্ধন করে রাস্তা আটকে রাখা হয় কিছুক্ষণ। এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে যেমন সকাল থেকে উত্তেজনা ছিল, তেমনি আন্দোলনকারী চাকরিহারার মৃত্যুতে রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়। একজন শিক্ষক যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর পাল্টা এক্ষুনি যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলের, বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি মুক্ত। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন যে হাইপার টেনশন একটা বড় কারণ। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন, কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। এই পরিবার আগে তো অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে গেছিলেন যবে এদের চাকরি চলে যায়। আজকে এরা শারীরিকভাবেও ফিজিক্যালি বাবাকে হারিয়ে ফেললো ছেলেটা, স্বামীকে হারিয়ে ফেললো স্ত্রী। স্বাধীনতার দিন এরা সবাই পরাধীন হয়ে গেল। চমৎকার রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলেন না। আচ্ছা, পুলিশ 10 ঘন্টার জায়গায় 16 ঘন্টা হতো, একটু ধৈর্যের পরীক্ষা, সহনশীলতার পরীক্ষা দিতে পারতেন না?
এই রকমভাবে পুলিশের ব্যবহার কেন? পুলিশ তো মানবিক মুখ দেখবে, সে মানবিক মুখ তো দেখা যাচ্ছে না। দুর্ভাগ্যজনক বিষয়, দুর্ভাগ্যজনক মৃত্যু এবং চাকরি হারা। এবং আমরা তো বারবার বলছিলাম যে সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিলেন এতজনের চাকরি চলে যাওয়ার, এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ঠিক কী কারণে মারা গিয়েছেন, তার অসুস্থতা কতদিনের ছিল, কি কারণে, সেগুলো নিশ্চয়ই ডাক্তারবাবুরা বলতে পারবেন, চিকিৎসকরা বলতে পারবেন। ওই বিষয়ে এক্ষুনি কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা তো বারবার বলেছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এভাবে এত লোকের চাকরি খাওয়া যায় না। সমস্যা হচ্ছে এই যে দলগুলো, সিপিএম বলুন, এই রাজ্যের কংগ্রেসের একাংশ বলুন, বিজেপি বলুন, যারা এই মৃত্যু নিয়ে নানা কথা বলছে, তারাই তো কোর্টে গিয়ে, তাদের আইনজীবীরাই তো চাকরি খাওয়ার পলিটিক্সটা করেছে। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার খাতিরে ওদের একটা অ্যালাউন্স দিয়েছিলেন, সেটা পর্যন্ত বন্ধ করিয়েছে এই লোকগুলোই। মায়া কান্না কাঁদছে আজকে। শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। প্রতিটা সরকারি স্কুলে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষক শিক্ষিকারা। নতুন প্রজন্মকে তাঁরা দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের কাহিনী শোনান। কিন্তু সেই মানুষ করার কারিগরদেরই একটা বড় অংশ আজ চাকরিহারা। এই অবস্থায় সুবল সোরেনের মৃত্যু ফের একবার এতগুলো চাকরি বাতিলের দায় কার, সেই প্রশ্ন তুলে দিয়েছে। একজন যোগ্য শিক্ষকের এভাবে শেষ হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর সহযোদ্ধারা। আজকে সুবল স্যারের মৃত্যু যে হলো, সেই মৃত্যুর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। রাজ্য সরকার দিনের পর দিন চাকরি চুরি করলো, সেই চাকরি চুরি দুর্নীতির দায় কাঁধে নিয়ে আজকে আমাদেরকে মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে। সুবল স্যার একজন ফার্স্ট জেনারেশন লার্নার, তিনি একজন ফার্স্ট জেনারেশন চাকরিজীবী এবং সেই পরিবারের একমাত্র আর্নার তিনি, এবং সেখানে দাঁড়িয়ে তার পরিবার আজকে ধসে গেল। তার দায় কে নেবে? তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, তার দায় নিতে হবে বিচার ব্যবস্থাকে। কারণ আজকে বিচার ব্যবস্থা সঠিক বিচার দিতে পারছে না। আজকে বিচার ব্যবস্থা তাদেরকে সাজা দিচ্ছে না যারা চুরি করেছে, যারা দুর্নীতি করেছে, যাদের জন্য আজকে আমাদের মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে। সেই সমস্ত রাজ্য সরকারের চোরেদের কোনো শায়েস্তা হয় না, আর শায়েস্তা হচ্ছে আমাদের যোগ্যদের। আজকে আমরা দেখতে পাচ্ছি সুবল স্যারের মৃত্যু হয়েছে স্ট্রোকের জন্য। সেই স্ট্রোক কী কারণে হয়েছে আপনারা জানেন? আপনারা জানেন দিনের পর দিন তিনি লড়াই করে গেছেন এবং শেষ কয়েকদিন ধরে তার আত্মীয় স্বজন এবং আমাদের কাছে জিজ্ঞাসা করে গেছেন, প্যানেলটা বাজবে তো, এই ন্যায্য চাকরিটা ফিরে পাবো তো, রাজ্য সরকার আমাদের চাকরিটা ফিরিয়ে দেবে তো, বিচার ব্যবস্থা সঠিক বিচার দেবে তো। আমরা দেখতে পাচ্ছি যে তার মতো মৃত্যু পথযাত্রী আমরা 19,000 যোগ্য। তার মানসিক অবস্থা যেমন ছিল, আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা তেমন। আমরা মেন্টালি ডেড, উনি এখন ফিজিক্যালি ডেড। আমরা প্রত্যেকে কি এই মৃত্যু পথযাত্রী হতে চলেছি? আমরা চাই রাজ্য সরকার এই 19,000 যোগ্য এবং তার পরিবারের দায়িত্ব নিক। আমরা চাই এই যে সোরেন স্যার মারা গেলেন, সুবল বাবুর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রী নিক। কারণ তার পরিবারের একমাত্র আর্নার তিনি। তার 1.5 বছরের শিশুটার দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী হাসবেন তো, অন্য জায়গায় গিয়ে উদযাপন করবেন তো, উৎসবে মেতে উঠবেন তো, স্বাধীনতা দিবসের জন্য পতাকা উত্তোলন করবেন তো। এই যে আজকে স্বাধীনতা দিবস, সুবলবাবু একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। আজকে এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে তলানিতে ঠেকিয়েছে। এই যে সিস্টেমটা আজকে আমাদের এই মৃত্যুমুখে পতিত করে দিল। আজকে এই দুর্নীতি এবং এই অন্যায় অবিচারের শিকল পরিহিত হয়ে আজকে ভারতের স্বাধীনতা দিবসের দিনও বলতে বাধ্য হচ্ছি আমরা আজও পরাধীন। আজকে স্বাধীনতা পেয়েছি শুধুমাত্র অন্যের শাসন ব্যবস্থা থেকে, ইংরেজদের শাসন ব্যবস্থা থেকে, কিন্তু যে শাসন ব্যবস্থা আজকে আমাদের রাজ্যে চলছে সেই শাসনের থেকে আমরা কি স্বাধীন হতে পারবো? আমরা তো এখনও পরাধীন থেকে গেলাম। আমরা কখনো যদি জোর গলায় কিছু প্রতিবাদ করতে গেছি আমাদেরকে মারা হয়েছে, আমাদের মুখকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে দেখেছি সোরেন বাবুর যে দেহটা, সেই নিথর দেহটা অন্য গেট দিয়ে হাসপাতাল থেকে বার করে এনে সিগন্যালে অবধি নিয়ে চলে যাওয়া হয়েছিল, আমাদের জানানো হয়নি। তার পরিবার, বাচ্চা, তার স্ত্রী হসপিটালেই ছিলেন, তাদেরকেও জানানো হয়নি। পুলিশ প্রশাসন কত উদ্গ্রীব হয়ে, এত অ্যাক্টিভ, তার দেহটাকে নিয়ে চলে যাচ্ছেন। সব কিছুই বন্ধ করে দেওয়ার চক্রান্ত, যাতে আমরা কোনো মাথা চাড়া দিয়ে উঠে প্রতিবাদ করতে না পারি, সঠিক বিচারের দাবি না করতে পারি। অন্যায়কে প্রশ্রয় দিই না বলেই আজকে আমাদের প্রতি এরকম ব্যবহার করা হচ্ছে। আর যিনি দিনের পর দিন দুর্নীতি করলো, চুরি করলো, তাদেরকে আরও মাথায় তুলছেন, প্রশ্রয় দিচ্ছেন, তিনি এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন তো? পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে প্রবল টানাপোড়েনের মধ্যেই সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড়।
মাত্র 3 দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার রাতে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে নার্সিংহোমে। মৃতের মা বাবা দাবি করছেন খুন করা হয়েছে তাদের মেয়েকে। মেয়ে কি করতো এখানে? মেয়ে এখানে নার্সিং কাজ 3 দিন প্রেজেন্ট হয়েছে। কদিন কাজ করছি? 3 দিন। 3 দিনের দিন মার্ডার হয়ে গেছে, আজকে 4 দিনে করেছে। আমার মেয়ে কার বিরুদ্ধে অভিযোগ করছে? নার্সিং মালিকের নামে, নার্সিং হোমের যিনি কর্তৃপক্ষ ওনার নামে। আমি মানে ওরা খুন করেছে? ওরা খুন করেছে। শুক্রবার মৃত নার্সের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিবারের দাবি শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও পরে তাদের জানানো হয় ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। সিঙ্গুর থানাতে এসেছিলাম বডি আনতে, ঠিক আছে। তো পুলিশ প্রশাসন আমাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে, ঠিক আছে, আমার ফ্যামিলিকে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে কলকাতা যাচ্ছে মেডিকেল কলেজে পোস্টমর্টম করতে, কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে আমাদের কোনো নির্ভর নেই আমরা, ঠিক আছে। আমাদের ইচ্ছের বিরুদ্ধে ওরা নিয়ে যাচ্ছে জোর জবরদস্তি করে আমাদের। অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ধুন্ধুমার বেঁধে যায়। বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি ও সিপিএম এর কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা, অ্যাম্বুলেন্স আটকাতে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বাদ যায়নি কিছুই। মৃত নার্সের পরিবার অভিযোগ করে তাদের জোর করে কলকাতায় নিয়ে যাচ্ছে পুলিশ। এই এটা মেডিকেল তো, মেডিকেলে আমার পক্ষে, আমি তো এমসি বলেছিলাম, নাহলে কমার্সে বলেছিলাম, ফলে আমি হয়তো আমার বিচারটা সঠিক পেতাম। আপনার ইচ্ছের কথা পুলিশকে জানিয়েছিলেন? জানানো অবকাশন, হ্যাঁ, ওখানে আমি বলেছিলাম। এই 3টের কথা প্রপোজাল আমি ছেড়েছিলাম, পুলিশ ওখানে নিয়ে গেল, ঠিক বলে দেখছি। দেখার পরে এবার জবরদস্তি জবরদস্তি নিয়ে আসা হয়েছে বলছে? হ্যাঁ, আমাদেরকে তো আমি আসছিলাম না, তো জোর করে তুলে নিয়ে এসেছি। জোর করে তুলে নিয়ে এসেছি। মৃত নার্সের পরিবারের দাবি তাঁরা চান ময়নাতদন্ত কল্যাণী এইমস কিংবা কমান্ড হাসপাতালের মতো কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হোক। সকালবেলা হুট করে আমাকে নিয়ে এসে প্রচন্ড পুলিশ টুলি জোগাড় করে মারধর করে টরে আমার স্ত্রী পুত্রকে নিয়ে জোর করে তুলে পিছা বেলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, মেডিকেলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওনারা কারণ দেখাচ্ছে এখানে ভালো হবে ওখানে হবে না। তাহলে আমাকে সকালে বললে না কেন? তাহলে আমি খুশি হতাম। কি মনে হচ্ছে? আমি বলেছিলাম যে ওখানে সুপার মেডিকেলে যাব না, আমি এখানে কমান্ডো আছে, অথবা কমার্সে এমস অথবা আমি কমান্ডো চেয়েছিলাম। আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। হ্যাঁ, আমি চেয়েছিলাম। হ্যাঁ, আমার এখানে সমস্যা আছে, পোস্টমর্টমের সমস্যা আছে। হ্যাঁ, মেডিকেলে আমার সমস্যা আছে। আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। এরপর নার্সের মৃতদেহ শুক্রবার দুপুর 1:45 নাগাদ কলকাতা পুলিশ মর্গে পৌঁছলে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ও এসএফআই। শুধু তো কেওয়াজ করা হচ্ছে। এটা কি বাদরামি হচ্ছে? এটা কি বাদরামি হচ্ছে? একটা ন্যায় চাইতে এসেছি, এটা এখানে পুলিশ মারতে আসছে আমাদের। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। দফায় দফায় মৃত নার্সের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ, কিন্তু পরিবারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশ মর্গে ময়নাতদন্তে তারা রাজি নয়। পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায়, মিনিট 20 আগে এসেছিল। ডক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন? আমি ওনাকে নো বলে দিয়েছি। আজকে যদি সকালবেলায় আপনাদের যে প্রপোজাল ছিল, হয় এইমস না হলে কমান্ড হসপিটাল, সেইটা যদি পুলিশ মেনে নিত, তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো? নিশ্চয়ই হতো না। আশা করি যথাসময়ে সবকিছু ঠিকঠাক হয়ে কাজ হয়ে যাবে। নার্সের মৃত্যুর কারণ ও ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে রাজনীতিও চরমে। কুমার জানাবাবুর দাবি খুব সিম্পল, আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে
ওখানকার আইসি চ্যাংদোলা করে সেই আরজি করের মতো। একজনের মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ তদন্ত করছে। এখন গলায় ফাঁস দেয়া ছিল, আত্মহত্যা, পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। যদি কারোর কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে তো আপনারা সেটা পুলিশকে বলে সহযোগিতা করুন না। একটা মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক মৃত্যু, তাতেই ঝাঁপিয়ে পড়ে আপনাদের বলতে হবে ওর মধ্যে রহস্য আছে। এরপরে সিঙ্গুরের নার্সিংহোমের অতীত রহস্য যখন বেরোতে শুরু করবে, সামলাতে পারবেন তো তখন? মর্গে দেহ, গাড়িতে পরিবার, এভাবেই চলল দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধে। পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায়, মিনিট 20 আগে এসেছিল। ডক্টর ফক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন, আমি ওনাকে নো বলে দিয়েছি। এরপর ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। কলকাতা পুলিশের মর্গে শ্রীরামপুর থেকে একটা বডি আর কি রেফার হয়েছিল এখানে। যখন এখানে আসে, তারপরে আমাদের অ্যাজ পার ল যেরকম প্রসেস থাকে সেই প্রসেসগুলো আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু সাবসিকুয়েন্টলি যারা ডিসিজডের যারা মা বাবা আছেন তারা বলেছেন যে ওনারা পিএমটা সম্ভবত অন্য জায়গায় করাতে চাইছেন। তো অ্যাজ পার দেয়ার উইশ ওনারা সেটা আমাদেরকে বলেছেন, সেটা আমরা কনসার্ন কোর্টের সাথে কালকে মুভ করব এবং কনসার্ন ম্যাজিস্ট্রেট সাহেব, যেখানে ওনারা দুটো হসপিটালের নাম দিয়েছেন, দুটোর মধ্যে যে কোনো একটা তো বেছে নিতে হবে। ওটা কালকে কোর্ট যেরকম ডিসিশন দেবে ওরকম ডিসিশন হলে কালকে পিএম হবে। সন্ধ্যেবেলা আপনারা জানেন সেইভাবে আমাদের রেগুলার পিএম হয় না। আজকে রাতে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি যাতে বডি ঠিকঠাকভাবে এখানে রাখা হয় আর ওনাদের যাতে আর কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখে নিচ্ছি। এদিকে দুপুর থেকেই মর্গের বাইরে চলতে থাকে বিজেপি ও সিপিএম এর চাপানুতর। কখনো একে অপরের বিরুদ্ধে, আবার কখনো পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হলো দুদল। বিজেপি কর্মী সমর্থকরা বারবার তেড়ে যাচ্ছে সিপিএম কর্মীদের দিকে, পুলিশের তরফ থেকে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে। তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যেতে না পারেন। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি একটা কলকাতা পুলিশ মর্গের সামনে। একজন মৃতা, তার রহস্য মৃত্যু ঘটেছে, তার পরিবার পুলিশের গাড়িতে বসে রয়েছে, কাজ তুলে, কাজ বন্ধ করে, আমাকে অনেক কর্মী সমর্থককে দেখাতে বলবো, কাজ বন্ধ করে মৃতার পরিবার গাড়ির মধ্যে বসে রয়েছে। অন্যদিকে এক পক্ষ সিপিএম দাঁড়িয়ে রয়েছে, বাম কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছে বিজেপির দিকে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সিপিএম এর দিকে লক্ষ্য করে। একেবারে তুমুল হয়ে হট্টগোল, এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু হাতের বাইরে যাতে না যায় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কার্যত ঢাল এখানে হয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা, যাতে পরিস্থিতি কোনোভাবে হাতের বাইরে না যায়। আমরা দেখতে পাচ্ছি বিজেপি যে সমস্ত পতাকা রয়েছে তার ডান্ডাগুলো নিয়ে তারা প্রস্তুত একে অপরকে আক্রমণ করবার জন্য।
তৃণমূল কোন জায়গায় ঝামেলা হলে বিরোধী দল হিসেবে বিজেপি যখন আসে তখন তৃণমূল এদেরকে পাঠিয়ে দেয়। আর এরা তৃণমূলের হয় কথা বলে, এরা তৃণমূলের হয়, বিজেপি তো এখানে নেই। বিজেপিও যা দাবি, যদি সিপিএম এর তাই দাবি হয়, তাহলে সিপিএম ঝামেলা শুরু করলো কেন, জুতো ছুড়লো কেন, ডান্ডা দিয়ে মারছে কেন বিজেপির দিকে? আমাদের সঙ্গে তো কোনো ঝামেলা হয়নি। তাহলে তৃণমূলকে সমর্থন করছে ওপেন এই সিপিএম, কমিউনিজম এবং বামপন্থা মিলে। বিজেপি তৃণমূলের পক্ষ থেকে এখানে এসছে পরিবারকে কিনতে, সেই চেষ্টা চালাচ্ছে। গাড়ি ঘিরে রেখে দিয়েছে, গাড়ির ভেতরে বিজেপির নেতারা বসে পরিবারকে কেনবার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল যা করে একই জিনিস করছে। এখানে তৃণমূল আসার হিম্মত দেখাতে পারছে না, কেস খেয়ে যাবে, ওই জন্য বিজেপি এসে পরিবারকে কিনতে চাইছে। একটি নার্সিংহোমের মধ্যেই ঘটনাটি ঘটেছে এবং এই তরুণী কিছুদিন আগে, সামান্য কদিন আগে সেখানে কাজে যোগ দিয়েছিলেন। অস্বাভাবিক খুনের মামলা রুজু হয়েছে। পরিবার অভিযোগ করেছিল নির্দিষ্টভাবে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যেই যে দুজন প্রাইম অ্যাকিউজড তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, একজন নার্সিংহোমের মালিক আর একজন যার সাথে এই তরুণীর সম্পর্ক ছিল বলে পুলিশের কাছে খবর ছিল এবং পরিবার অভিযোগ করেছিল। শ্রীরামপুর ওয়ালস হসপিটালে যে পরিকাঠামো রয়েছে, নিশ্চিতভাবে যে কোনো মেডিকেল কলেজের পরিকাঠামো তার থেকে অনেক অনেক বেশি উন্নত মানের। এবং আপনারা সকলে জানেন যে কোনো পোস্টমর্টেম এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিশেষ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া সুরতহাল ইনকোয়েস্ট হয় না। তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন পোস্টমর্টেম হবে সেটার বিষয়ে প্রশ্ন তোলার কার্যত কোনো অবকাশ থাকে না। তবুও যখন পরিবারের লোক চেয়েছেন, স্বাভাবিকভাবেই পরিবারের লোকের দাবিকে মান্যতা দেওয়া, অগ্রাধিকার দেওয়া প্রশাসনের কর্তব্য। আজকে আমার কাছে এই মুহূর্তে যেটুকু খবর আছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, পরিবারের লোককে দাবিকেই মান্যতা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন এই ক্ষেত্রে, যে এর আগেও তো আমরা দেখেছি যে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে একজন বিজেপির কর্মী উত্তর কলকাতার, সম্ভবত তার নাম অর্জুন চৌরাশিয়া, তার মৃত্যুর পর বলেছিলেন তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং কমান্ড হসপিটালে, ওই কমান্ড হসপিটালেই তার সুরতহাল পোস্টমর্টেম হয়েছিল। তারপর জানা গিয়েছিল যে ওই বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন এবং সেটা কেন্দ্রীয় সরকারি কমান্ড হসপিটালই জানিয়েছিল। এখানে আজকে দেখলাম যে তরুণী, মৃত তরুণী, তার শোকসন্তপ্ত পরিবার, সম্ভবত তার বাবাই হবেন, গাড়ি থেকে তিনি যখন বক্তব্য রাখছেন তখন তিনি জানেন না কোন হাসপাতাল, তার নাম বলতে পারছেন না। তিনি পেছনে থাকা ব্যক্তিটি, পরে আমরা জানলাম তিনি বিজেপির একজন নেতা, তাকে প্রম্পট করে দিচ্ছেন হাসপাতালের নাম। দেখুন, আবারও বলছি, একজন মানুষ তার পরিবারের সন্তান চলে গেলে তার পক্ষে পলিটিক্যালি কারেক্ট থাকা সম্ভব হয় না। কিন্তু বিজেপি আর সিপিএম যে লাশের রাজনীতি করছে, আজকেও দেখলাম কলকাতা মেডিকেল কলেজের সামনে কার্যত শকুন যেরকম লাশের অপেক্ষায় বসে থাকে, বিজেপি এবং সিপিএম তারা পতাকা নিয়ে মৃতদেহ দখলের রাজনীতি করছে। এই লাশের রাজনীতি হয়তো তাদের সাময়িক পলিটিক্যাল ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু তাতে আখেরে এই পরিবারটির বিচার কিন্তু রাজ্য সরকার, পুলিশই দিচ্ছে। ঠিক যেভাবে 1 বছর আগে একটা মিথ্যের বুনট তৈরি করে ক্রমাগত মিথ্যা ন্যারেটিভ চালিয়ে একটা হাইপে তুলে দেওয়া হয়েছিল, অভয়ার ঘটনায় দেখা গিয়েছে কলকাতা পুলিশ 100% সঠিক কাজ করেছিল। সিবিআই তদন্ত করেও তাকেই দোষী প্রমাণ করেছে, শিয়ালদা কোর্টের রায় এসেছে। তাই খুব স্বাভাবিকভাবে আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে, এই পরিবারের পাশে আমরা সকলে রয়েছি, প্রশাসন রয়েছে। একটি প্রাইভেট নার্সিংহোমের ঘটনা, এই ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে, সাথে সাথে 2 জন গ্রেপ্তার হয়েছে যাদের বিরুদ্ধে পরিবারের অভিযোগ ছিল। পোস্টমর্টেম প্রথা মাফিক নিয়ম মেনে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে, এখানে অস্বচ্ছতার কোনো জায়গা নেই। হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া ও নিহত নার্সের বন্ধু রাধা গোবিন্দ ঘাটান। ধৃত 2 জনকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একদিকে যখন নন্দীগ্রামের বাসিন্দা এক নার্সের সিঙ্গুরের নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি, তারই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গবেষক হিন্দল মজুমদারের গ্রেফতারি নিয়েও টানাপোড়েন তুঙ্গে। মেধাবী ছাত্র, স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, মেরি কুরি ফেলোশিপ নিয়ে স্পেনে গিয়েছিলেন গবেষণা করতে, বায়োমেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করছেন। আর তাঁকেই কিনা শুক্রবার আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত জঙ্গির সঙ্গে তুলনা করল পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় ধৃত হিন্দল মজুমদারের সঙ্গে কলকাতার আমেরিকান সেন্টারে হামলাকারী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানলেন সরকারি আইনজীবী। সবাই হাসবে শুনে, এতে কোনো তুলনাই হয় না। স্কলার নিয়ে কথা নেই, কথা হচ্ছে আফতাব আনসারি কি করেছিল আর ও কি করেছে। ওরা যা যা দেখাচ্ছে, এভিডেন্স দেখাচ্ছে, সেইগুলো আমি যদি বলি এখন সবকটা ফ্রেম করা এভিডেন্স
এআই জেনারেটেড এভিডেন্স। তাহলে উনি মনে করেছেন যে এই সব বললে যুক্তি, ওনার যুক্তির জাল গোছাবেন, কিন্তু কোথাও কোথাও একটা বোধহয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, সেটা আমার মনে হয়েছে। আর পুরো ব্যাপারটাই তো মিথ্যের ওপর ওনারা তৈরি করছেন। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং স্পেন ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদারকে। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের সময় ভারত থেকে 8,500 কিলোমিটার দূরে স্পেনে ছিলেন হিন্দোল মজুমদার, কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হয় স্পেনে বসে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা করেন গবেষক হিন্দোল মজুমদার। কোথায় কিভাবে বিক্ষোভ হবে, এমনকি শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোর নির্দেশও দেন তিনি। শুক্রবার ভোরবেলায় ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় হিন্দোলকে। এরপর এদিনই তোলা হয় আলিপুর কোর্টে। এদিন শুনানির শুরুতেই হিন্দোল মজুমদারের 10 দিনের পুলিশ হেফাজতের দাবি জানানো হয়। পাল্টা জামিনের দাবি তুলে হিন্দোলের আইনজীবী বলেন, যখন ঘটনাটা ঘটেছে তখন হিন্দোল এখানে ছিলেনই না, স্পেনে ছিলেন। তখন জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল বলেন, ব্রাত্য বসুর গাড়িতে গন্ডগোলের ঘটনায় হিন্দোল মজুমদারই মূল চক্রী। আমেরিকান সেন্টারে হামলার সময় আফতাব আনসারি যেমন দুবাইয়ে বসে পুরো পরিকল্পনা করেছিলেন, তেমনি স্পেনে বসে হামলার ছক কষেছিলেন গবেষক হিন্দোল। আইনের একটা কথা আছে, সেটা হচ্ছে যে কেউ যদি কোনো অপরাধ করার জন্য ষড়যন্ত্র করেন, তাহলে যিনি ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্র অনুসারে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে সেই অপরাধ করার জন্য সমান অপরাধে দায়ী হবেন। আমার ধারণা এরকম কোনো ধারা দিয়ে, আমি জানি না যে কেসে এই যে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল বা তাকে দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে, তো কত ধারার কেস আমার জানা নেই। তা আমার ধারণা এরকম কোনো ধারা দিয়ে তাকে এই কেসের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এখন তাহলে এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল সেটা আমাদের দেখতে হয়। যাদবপুর ইউনিভার্সিটিতে যা ঘটেছিল সেটা যেভাবে থানাতে ডায়েরি করাতে যে আগুন লাগানোর যে সময় দেখানো হয়েছিল, দেখা গিয়েছে যে সেটা হতে পারে না। বা সেখানে শিক্ষামন্ত্রী, যিনি ওখানে শাসক দলের নেতা হয়ে একটা অনুষ্ঠানে এসেছিলেন, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল, তার গাড়ির সামনে লোকেরা দাঁড়িয়ে পড়েছিল। এর বাইরে খুব বড় ধরনের অপরাধ, যে কেউ বোমা মেরেছে, কেউ গুলি করেছে বা দেশদ্রোহিতার কোনো ব্যাপার উঠেছে, এরকম আমরা কিন্তু জানি না। তো তা যদি হয়, তাহলে শুধুমাত্র ওই বিক্ষোভ দেখানো বা গাড়ির সামনে দাঁড়ানো, বরং তো সে গাড়িতে চাপা পড়ে একটি ছেলের চোখ নষ্ট হয়ে যা জোগাড় হয়েছিল বলে আমি গণমাধ্যমে দেখেছিলাম। পরে তার অবস্থা কী আছে আমি জানি না। তার বিরুদ্ধে তো মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই মামলা হওয়ার কথা, সেটা চলছে কিনা সেটাও আমি জানি না। তবে এই যে ছেলেটিকে এভাবে অ্যারেস্ট করা হলো, সে একটা বিদেশি স্কলারশিপ নিয়ে সে দেশে গবেষণা করছিল। ফলে এই যে ক্রিমিনাল রেকর্ড কী জন্য অ্যারেস্ট করা হচ্ছে আমরা বুঝতে পারছি, সে দেশের লোকেরা তো বুঝবে না। সে দেশের লোকেরা যদি দেখে যে এরকম তাকে এয়ারপোর্টে নামতে অ্যারেস্ট করা হচ্ছে, তো এরকম ছেলেকে আবার সেখানে গবেষণার সুযোগ তারা দেবে কি না, বা এইরকম কোনো ছেলেকে দেবে কি না, সেটা একটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করা হলো। এবং পুলিশের লোকেরা যদি ভয় দেখাতে চান, তাহলে এটা কিন্তু খুব এফেক্টিভ। কিন্তু আমি বলছি যে পুলিশের লোকেরা কি এত তৎপরতা অন্য কেসে দেখায়? যেহেতু সে শাসক দলকে সমর্থন করে না, অতএব তার নামে একটা মামলা করে, একটা নোটিশ জারি করে তাকে গ্রেপ্তার করিয়ে দিয়ে অন্যদেরকে ভয় দেখানো যে দেখো আমরা কি করতে পারি। হিন্দোল মজুমদারের আইনজীবীরা সওয়ালে বলেন, গন্ডগোলের দিনের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। পুলিশ কেন দুটো এফআইআর করেছে? এক ঘটনায় দুটো এফআইআর কেন? শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় আগে যাদের গ্রেফতার করা হয়েছে সকলের জামিন হয়ে গেছে, তারপর নতুন করে গ্রেফতার করা হলো কেন? হিন্দোল মজুমদারের বিরুদ্ধে নির্দিষ্ট করে কি অভিযোগ রয়েছে? একজন স্পেনে বসে গবেষণা করছেন, তিনি কি করে অশান্তির পরিকল্পনা করতে পারেন?
সম্পূর্ণ এটা ম্যানুফ্যাকচার তোমার এই পুলিশের যে রিপোর্ট রিমান্ড পাঠিয়েছে সেটা ম্যানুফ্যাকচার, একটা গল্প তৈরি করেছে। তার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস ওনার দেখাতে পারেনি, কিছু নেই। একটা হিলদোল সেখানে স্পেনে আছে, ও কি করে কনস্পিরেসিটা করবে, ওকে কি করে অ্যাবেটর বলা হচ্ছে, কনস্পিরেটর বলা হচ্ছে। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে যে গন্ডগোল পাকানো হয়েছিল তা পূর্ব পরিকল্পিত। শুধু শিক্ষামন্ত্রীর ওপর হামলা হয়েছে তা নয়, জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। পুরো ঘটনাটার মূল চক্রী হিন্দোল মজুমদার। স্পেনে বসে তিনি পুরোটা করিয়েছেন। পাল্টা হিন্দোল মজুমদারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন হিন্দোলের আইনজীবীরা। জনৈক মন্ত্রী, আমি নামটা বলে হাইলাইটেড করতে চাইছি না, জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন। তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন, তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড। তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? সেখানে পুলিশ ছিল। ওনার যেভাবে ওনাকে পিপির কাছে নির্দেশ খুব স্বাভাবিক কারণে যে এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত, তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের বয়ানে উঠে এসেছিল হিন্দোলের নাম। সেখান থেকেই তাঁর জড়িত থাকার কথা জানা গেছে। এরপরই সরকারি আইনজীবী কানহাইয়া কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের রায়ের কপির কিছু লাইন উদ্ধৃত করেন। পাশাপাশি দাবি করেন, গন্ডগোলের দিন শিক্ষামন্ত্রীর বড় কিছু হতে পারত। হামলার পেছনে কি কারণ, মাস্টারমাইন্ড অন্য কেউ কিনা, তা জানার জন্য হিন্দোল মজুমদারের মোবাইল ফোন থেকে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করতে চায় পুলিশ। পাল্টা সরকারি আইনজীবী সওয়ালের প্রবল বিরোধিতা করে হিন্দোল মজুমদারের আইনজীবী বলেন, কিভাবে তার মক্কেল মাস্টারমাইন্ড হতে পারেন? তিনি তো 2 বছর ধরে স্পেনে গবেষণা করছেন। তখনই সরকারি আইনজীবী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানেন। বলেন, কলকাতায় না থেকেও আমেরিকান সেন্টারের ওপর হামলা চালিয়েছিলেন আফতাব আনসারি। দুবাইয়ে বসে গোটা হামলার ছক কষেছিলেন তিনি। তেমনি স্পেনে বসেই যাদবপুরের ক্যাম্পাসে হামলার পরিকল্পনা করেছিলেন হিন্দোল মজুমদার। শকিং তো তখনই ছিল যখন আর কি তার নামে আমরা শুনলাম কি লুকআউট নোটিশ আছে এবং তারপর নাকি তাকে অ্যারেস্ট করা হয় এয়ারপোর্টে। মানে প্রথমত লুকআউট নোটিশ জারি করার আগে যে কোনো রকম ইন্টিমেশন দেওয়া, এই যে কেসটা ফাইল হয়েছে সেই কেসে তাকে ডাকা, কোনো রকম কিছু ইন্টিমেশন দেওয়া কি আমি এরকম ঘটনার সাথে যুক্ত আছি, আপনি আসুন, সেই জায়গা থেকে কোনো রকম কোনো ইন্টিমেশন তাদেরকে দেওয়া হয় না। ডাইরেক্ট লুকআউট নোটিশ এবং হচ্ছে সে যখন বাড়ি ফিরতে যায়, দিদির কাছে যেতে চায় দিল্লিতে, দিদিকে মানে সেখানে তো যেতে দেওয়া হয় না, সেখানেই তাকে অ্যারেস্ট করা হয় আর কি। এবং আজকে যখন আমরা কোর্টে আসি, যখন প্রথম হিয়ারিং হয় সেইখানেও, এবং তার আগেও বলে রাখা ভালো আর কি, মানে পুলিশের যে টালবাহানা, মানে পুলিশ বারে বারে নিজের স্টেটমেন্ট চেঞ্জ করা, বারে বারে মিসডিরেক্ট করা, বারে বারে পরিবারের লোকজনদের সাথে ভুলভাল মানে বক্তব্য রাখা, মানে এই জিনিসটাও পুলিশ এর মধ্যে করে রেখেছে। এবং যখন আজকে আমরা আর কি এখানে কোর্টে এলাম, সেইখানে এই জিনিসগুলো, এই পয়েন্টগুলোই এলো আর কি। লুকআউট নোটিশ কি করে জারি হতে পারে, মানে যার নামে যে আর কি, যাকে নাকি বলা হচ্ছে নাকি মূল কনস্পিরেটার এই গোটা জিনিসে, তার সে কনস্পিরেসি করলো এবং যারা নাকি অ্যাকশন করলো এখানে, তাদের একজনের নামেও অ্যারেস্ট নেই, তাদের একজনের নামেও তাকে ডাকা হয়নি, মানে 39 নম্বর কেসে। আবার যাদের 42 নম্বর কেসে ডাকা হলো তাদের বেল হয়ে গেল, পার্মানেন্ট বেল হয়ে গেল, তারপরেও এরকম একটা অ্যারেস্ট। এবং মানে হতবাক হচ্ছে আমরা কি, এই যে আফজাল আনসারির সাথে যে তুলনা করা, মানে আফতাব আনসারির সাথে তুলনা করা, মানে তিনি একটা বোম ব্লাস্টের ঘটনার সাথে যুক্ত। এবং আজকে হিন্দোল মজুমদার যে আর কি ফার্মাসি ডিপার্টমেন্টে যাদবপুরে ব্যাচেলার্স করেছে, মাস্টার্স করেছে এবং বিদেশে মেরি কিউরির মতো একটা ফেলোশিপ, যেই ফেলোশিপ হাতে গুনে কিছুজন পায়, মানে গোটা বিশ্বে হাতে গুনে কিছুজন পায়, সেই ফেলোশিপে সে করছে, কাজ করছে এবং সে যে কাজটা করছে সেটাও দেশের উন্নতির জন্যই করছে। এবং তাকে আজকে এই একটি জঙ্গির সাথে তুলনা করা, সেটা আমার মনে হয় শুধু হাস্যকর। মানে সেটা যখন তুলনা করা হয় কোর্টেও আর কি, মানে আমরাও হেসে ফেলেছিলাম, মানে সেখানে আমাদের লয়াররাও হেসে ফেলেছিলেন, মানে কি হচ্ছে আর কি এই জিনিসটা। মানে সত্যি খুব দুর্ভাগ্যজনক যে আজকে ভারতবর্ষের বুকে যারা ভারতবর্ষের জন্য কাজ করছে, যারা ভারতবর্ষের গিয়ে নাম বাইরে আরো বড় বড় করে লিখিত, মানে ভারতবর্ষের নাম লিখছে বড় বড় করে, তাদের নামে এরকম কেস পড়ছে এবং তাদেরকে আর কি টেররিস্টদের সাথে তুলনা করা হচ্ছে। সত্যি খুব দুর্ভাগ্যজনক এটা আজকে। মানে আজকে যেই অ্যারেস্টগুলো হচ্ছে, মানে শুধুমাত্র এইখানে নয়, দিল্লি থেকে শুরু করে আসামে যে অ্যারেস্টগুলো হচ্ছে, এই প্রত্যেকটা অ্যারেস্টই আমাদের মনে হয় কি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কারণ একটি মানুষ যার নামে কোনো ইন্টিমেশন নেই, যার নামে বিগত 31 বছর বয়স হলো, তার 31 বছরে কোনো রকম কোনো কেস রেজিস্টার নেই, তাকে এরকমভাবে অ্যারেস্ট করা উইদাউট কোনো নোটিশ, উইদাউট কোনো ইন্টিমেশন, মানে এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছাড়া আর কিছু আমাদের মনে হয় না। সত্যি যদি এক্সিকিউট করিয়ে থাকতেন তাহলে যারা এক্সিকিউট করলো তারা কোথায়?
মানে একজন কনস্পিরেসি করলো, কাজ তো তারা এখানে করলো, যারা এখানে কাজ করলো তারা কোথায়? তাহলে শুধু কনস্পিরেটরকে তুমি 6 মাস ধরে ধরলে, আর যা 6 মাস ধরে ইনভেস্টিগেশন করলে তাদের এখানে কাউকে ধরতে পারলে না। খুবই হাস্যকর, প্রত্যেকটা যুক্তি খুব হাস্যকর আর কি। একদম ইন্ডিয়ায় আসছিল এবং মানে তার প্রত্যেক বছরই সে ইন্ডিয়ায় আসে। আগের বছর যখন এসেছিল নভেম্বর মাসে সে ইন্ডিয়ায় এসেছিল। এবং এইটা সত্যি আমরা বুঝতে পারছি না কি লুকআউট নোটিশ কিভাবে জারি করে, মানে কোর্টে, মানে তারা কোর্টে কোনো ফাইল করেনি, তারা কোনো রকম মানে ইন্টিমেশন নেই, কিছু নেই, তারপরেও লুকআউট নোটিশ। এটা শুধুমাত্র চক্রান্ত করে ধরার জন্যই লুকআউট নোটিশটা বার করা, মানে জাস্ট হ্যারাস করার জন্য। 2002 সালের 22শে জানুয়ারি কলকাতায় আমেরিকান সেন্টারে জঙ্গি হামলায় নিহত হন 5 পুলিশ কর্মী। সেই ঘটনার মূল চক্রী ছিল জঙ্গি আফতাব আনসারি। আফতাব দুবাই পুলিশের জালে ধরা পড়ে, তাকে ভারতে ফেরানো হয়। আফতাব সহ 7 জনের বিরুদ্ধে খুন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনে কলকাতা পুলিশ। শুনানি শেষে বিশেষ আদালত 7 জনকেই ফাঁসির সাজা শোনায়। পরে হাইকোর্ট আফতাব আনসারি মৃত্যুদণ্ড বহাল রাখে। 2014 সালে সুপ্রিম কোর্ট আফতাবের প্রাণদণ্ডের সাজা কমিয়ে তাকে আজীবন জেলে বন্দী রাখার নির্দেশ দেয়। প্রথম কথা, আমি জানি না যে কলকাতা পুলিশের আজকে কি অবস্থা, যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যে স্পেনে মারি কুরি ফিলোসফিতে গবেষণা করছে, সে বাড়ি আসছিল। শুধু তাই নয়, পুলিশ তাকে যখন চিঠি দেয় সেই চিঠির রেসপন্স তো ইমেলে করেছিল, এবং সে যখন বাড়ি আসছিল নিশ্চয়ই পুলিশ ডাকলে নিশ্চয়ই সে যেত, বা তার আইনের যা সংস্থান ছিল তাতে সে নিশ্চয়ই পুলিশের কাছে যেত। তার বাবা মাও তাই জানিয়েছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এদের বোধহয় বুদ্ধি টুদ্ধি সবই লোপ পেয়ে গেছে। এরা আসলে এতটাই সরকার এবং শাসক দল যা বলবে সেটাকে নিয়েই আগাতে চায়, যার ফলে বারে বারে তারা যেটা করছে আসলে সাধারণ ছাত্রছাত্রী যারা এরকম মেধাবী ছাত্র তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা, দেখুন তার বাবা মা দুজন অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং তারা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই থাকে এবং তারা বিশ্ববিদ্যালয়ে এখনও আসেন, যদিও রিটায়ার করে গেছেন। সুতরাং এই রকম একটা পরিবারের একটা সন্তান, সে বাড়ি ফিরছে, তাকে অ্যারেস্ট করলো দিল্লি থেকে, তার ল্যাপটপ নিয়ে নিল, মোবাইল নিয়ে নিল। আসলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই রাজ্যে যে কোনো পরিস্থিতি, সেটা ল কলেজের ঘটনা হতে পারে বা আরজি করের ঘটনা হতে পারে, সেখানে যারা প্রতিবাদ করবে তাকে ভয় দেখিয়ে থ্রেট কালচার করে আটকে দাও। এই থ্রেট কালচারটা কিন্তু চলছে এবং এখানেও তাই দেখা যাচ্ছে। অর্থাৎ একটা ছাত্রকে এইভাবে যদি পুলিশ অ্যারেস্ট করে লুকআউট নোটিশ জারি করে একটা সন্ত্রাসবাদীর মতো ট্রিটমেন্ট করে, তাহলে ভবিষ্যতে আর কোনো ছাত্র সরকারের বিরুদ্ধে, কোনো পলিসির বিরুদ্ধে, কোনো নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না। আসল কি ঘটনা ছিল না, ছাত্ররা দাবি জানাচ্ছিল স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনের। সেই স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন কেন বছরের পর বছর আটকে রেখেছে? তার মানে এরা আসলে গণতন্ত্রে বিন্দুমাত্র বিশ্বাস করে না। স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বছরের পর বছরে করে না, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে পারছে না, সেন্ট্রাল পোর্টালে বিএ বিএসসি ভর্তি করতে পারছে না, হাজার হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে। সুতরাং আসলে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে এরা রসাতলে নিয়ে যেতে চাইছে এবং যারা ভালো ছাত্র তাদেরও ক্যারিয়ারের ক্ষতি করতে চাইছে। জানি না, তুলনা করছেন আফতাব আনসারিকে কি পুলিশ চিঠি পাঠিয়েছিল, আফতাব আনসারি কি তার চিঠির উত্তর দিয়েছিল, সে কি নিজে থেকে দেশে ফিরছিল, এরকম কিছু হচ্ছিল? তা তো নয়। আসলে আফতাব আনসারি একজন টেরোরিস্ট, এবং টেরোরিস্টের সঙ্গে একজন সাধারণ ছাত্রকে তুলনা করা কতটা মানে কি বলবো, কতটা খারাপ লাগার জায়গা এই রাজ্যের যে কোনো ছাত্রের পক্ষে সেটা ভয়ঙ্কর। অলরেডি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বলেছি যে নিঃশর্ত মুক্তি দিতে হবে ইমিডিয়েটলি, এবং হচ্ছে যে ব্যবস্থা নিতে হবে যারা এই জাতীয় ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে। এবং আমরা বলেছি যে একজন ছাত্রের কেরিয়ার কোনোভাবেই যাতে কোনোভাবেই ক্ষতি না হয় সেটা দেখতে। ধৃত হিন্দল মজুমদারের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক, মা শাশ্বতী মজুমদার যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক, দিদি দিল্লি আইআইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে বিটেক করার পর স্কলারশিপ নিয়ে স্পেনে গবেষণা করতে যান হিন্দল মজুমদার। এমন কৃতি ছেলের বিরুদ্ধে এই অভিযোগ কিছুতেই মানতে পারছেন না মা বাবা। কোনোদিনই না, জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম সিচুয়েশন আসবে, কারণ কোনো ইলিগাল কাজের সঙ্গে আমাদের ফ্যামিলির কেউই কখনো যুক্ত হয়নি, হবেও না, সেটা আমরা 100% শিওর। আর এগুলো কেন এইরকমভাবে করা হচ্ছে, ও এমন কি ক্রিমিনাল
হয়ে উঠলো যাতে একেবারে মাথা টাথা ঢেকে আনতে হবে, সেটাও বুঝতে পারছি না। আমাদেরও এক্সপিরিয়েন্স বাড়ছে। এটা আমাকে বলা হয়েছে মানে তখন যে ওকে তো নোটিশ পাঠানো হয়েছিল, ও তো কোনো রেসপন্স করেনি। এটা বোধহয় পুলিশ থেকে বলছে যে ওর কাছ থেকে আমরা কোনো মানে ও আসেনি, মানে থানায় আসেনি বা এসে হাজিরা দেয়নি। ও কিন্তু পুলিশের নোটিশের রেসপন্স করেছিল, ও মেল করেছিল। এবং আশ্চর্যভাবে আমাকে যখন মানে আমার সঙ্গে পরশুদিন যখন ওনাদের পুলিশের কথা হচ্ছে, পুলিশ জানেই না যে ও রেসপন্স করেছিল। আমাকে বলছেন যে ও তো কোনো রেসপন্স করেনি আমাদের নোটিশের। আমি তখন মেলটা দেখাই যে ও পরিষ্কার যাদবপুর পুলিশ স্টেশনে মেল করেও জানিয়েছিল যে আমি এইরকম সিচুয়েশন, আমি বাইরে আছি, আমার পক্ষে এই মুহূর্তে গিয়ে হাজিরা দেবো, মানে এইটা করা সম্ভব না। মানে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় গবেষককে গ্রেফতার নিয়ে তোলপাড় রাজনৈতিক মহলেও। হিন্দোল বাবুদের বিষয় নিয়ে বলবো না, কিন্তু এই রাজ্যে প্রতিবাদীদের যারা সরকার এবং সরকারি দলের, বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কোনো বিষয়ে প্রতিবাদ করবেন, তাদের অবস্থা, সে কৃষক শিলাদিত্যই হতে পারে জঙ্গলমহলে, অথবা আমাদের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হতে পারে। যেই করবে তার অবস্থা এটা করেছেন। কৃতি ছাত্র মানে লাদেনও কৃতি ছাত্র ছিল, আজব কথা। যেদিনকে ওই ওয়ার্ল্ড কি যেন ওই যে ট্রেড সেন্টার ভেঙে ফেলা হয়, লাদেন সেদিন ওইখানে স্পটে ছিলেন না, তিনি অন্য জায়গায় বসেছিল। তো তাহলে তাতে কি এসে গেল? যে পুলিশের কাছে তথ্য আছে সে কৃতি ছাত্র, তার কৃতিত্ব নিয়ে তো কেউ খাটো করছে না। কিন্তু কৃতি ছাত্র যদি ফোন করে বলে এটা করো ওটা করো অমুক, সেটা যদি পুলিশের কাছে তথ্য প্রমাণ থাকে তো পুলিশ অ্যাকশন নেবে। আমি কৃতি, সেই জন্য আমি সবকিছু করতে পারবো, এটা তো মহা মুশকিল। 18ই আগস্ট পর্যন্ত হিন্দোল মজুমদারের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। যোগ্য শিক্ষকের মৃত্যু থেকে নার্সের ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে টানাপোড়েন। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বাঙালি গবেষককে গ্রেফতার এবং তার সঙ্গে কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির তুলনা টানা। একের পর এক ঘটনা ঘিরে বঙ্গ রাজনীতি সরগরম। আর এরই মধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে ভাষণে বড় উপহারের প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवी की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। লালকেল্লা থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি সংস্কার নিয়ে নতুন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বললেন দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। बहुत बड़ी सुविधा बढ़ेगी। জিএসটি ব্যবস্থা চালু হওয়ার পর থেকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে কর কমানো এবং কিছু ক্ষেত্রে কর মকুব করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। চাপের মুখে বিভিন্ন সময় জিএসটি কাঠামোয় বদলও আনা হয়েছে। এবার প্রধানমন্ত্রীর দাবি দীপাবলিতে আসছে বড়সড় বদল। কিন্তু জিএসটিতে এই বদল কিরকম হতে পারে? মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের কি আদৌ বিশাল উপকার হবে? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তারপর কি আমজনতার বড়সড় কোনো সুরাহা হবে? বর্তমানে জিএসটির 4টি মূল স্ল্যাব রয়েছে, 5, 12, 18 এবং 28%। অধিকাংশ পণ্যের ওপর এখন 12% এবং 18% কর প্রযোজ্য। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার জিএসটির 12%, 28% স্ল্যাব সম্পূর্ণ বাতিলের জন্য জিএসটি কাউন্সিলের কাছে প্রস্তাব দেবে। সেক্ষেত্রে থাকতে পারে শুধুমাত্র 5 ও 18% স্ল্যাব। 12% স্ল্যাবে 99% জিনিস আনা হতে পারে 5% স্ল্যাবে। 28% করযোগ্য 90% পণ্য নতুন ব্যবস্থার 18% স্ল্যাবে আসতে পারে। অর্থনীতিবিদদের আশা, এই সংস্কার বাস্তবায়িত হলে কমবে বেশ কিছু জিনিসের দাম, স্বস্তি পাবেন সাধারণ মানুষ। যেগুলোতে এই মুহূর্তে বেশি হারে জিএসটি লাগু হয়, সেগুলোকে যদি কম হারে
জিএসটি লাগানো যায় তাহলে এক ধরনের ন্যায় বিচার হয়। হয়তো সেই রকম কিছু আমরা দেখতে পাবো বলে আশা করতে পারি। এমন হতেই পারে যে জিএসটির হার কমানোর ফলে মোট জিএসটি আদায়টা বেড়ে গেল, কারণ মানুষ বেশি খরচা করলো, জিনিসের দাম কমলো, মানুষ এতটাই বেশি খরচা করলো যে মোট কর আদায়টা কমে গেল। তো সেটাও একটা উদ্দেশ্য হতে পারে, সেক্ষেত্রে মানুষকেও একটা রিলিফ দেয়া হলো, আবার সরকারের তহবিলটাও কমলো না। সূত্রের খবর, বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের ওপর বসতে পারে বিশেষ 40% জিএসটি। কিন্তু সূত্রের খবর, বারবার নানা মহল থেকে দাবি ওঠা সত্ত্বেও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসকে জিএসটির বাইরেই রাখা হতে পারে। আজকে যদি তেলটা আমাদের জিএসটির মধ্যে আওতায় থাকতো তাহলে কিন্তু সেই কম দামের কিছুটা সুবিধে কিন্তু ভারতবাসী পেতে পারত। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায় একাধিকবার উঠে এসেছে, আপনাদের চ্যানেলেও আমি বলেছি যে এখন যদি আপনি পেট্রোল বা ডিজেলের দাম দেখেন তার প্রায় 50% ওপরে চলে যাচ্ছে কিন্তু হয় কেন্দ্রীয় কোষাগারে নয় রাজ্যের কোষাগারে। অর্থাৎ আমি যখন 105 টাকা দিয়ে পেট্রোল কিনছি তার 55 টাকার মতো চলে যাচ্ছে দু জায়গায় আমার ট্যাক্স দিতে। আজকে যদি এটাও যদি জিএসটির আন্ডারে আনা যেত তাহলে কিন্তু এটাতে অনেক সুবিধা হতো, যে সুবিধাটা সাধারণ নাগরিক হিসেবে আমরা পেতে পারতাম। পেট্রোল ডিজেলের উপরে যদি জিএসটি বসে তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির আমূল পরিবর্তন দেখা যাবে এবং আমি বলবো সেটা খুব প্রগ্রেসিভ পরিবর্তন হবে। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখুন কিছু জিএসটি রেট আছে, 0% আছে, 5% আছে, 12% আছে, 18% আছে, 28% আছে। উনি হয়তো সেখানেও একটা রেশনালাইজেশন করতে পারেন যে শুধুমাত্র 5% থাকবে আর 18% থাকবে। যদি মধ্য মানে আমি বলবো মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা মার্জিনালাইজড পিপল তাদেরকে সুরাহা দিতে চান তাহলে কিন্তু রেটটা ওই 5%-এর মধ্যে আনতে হবে। অতীতে জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। গত মাসেই তিনি লেখেন, দেশের সাধারণ মানুষকে প্রতিটা জিনিসের ওপর জিএসটি দিতে হয় আর কর্পোরেট সংস্থাগুলো প্রতি বছর 1 লক্ষ কোটি টাকারও বেশি ছাড় পান। পেট্রোল ডিজেলকে ইচ্ছাকৃতভাবে জিএসটির বাইরে রাখা হয়েছে। মোদী সরকারের জিএসটি কোনো কর সংস্কার নয়, এটা দরিদ্রদের শাস্তি দেওয়ার জন্য, ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে পিষ্ট করার জন্য, রাজ্যগুলোকে দুর্বল করার জন্য এবং প্রধানমন্ত্রীর কয়েকজন কোটিপতি বন্ধুকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। এই সমালোচনার আবহেই এবার বড়সড় জিএসটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। আসলে গব্বর সিং ভাবে যে রিলিফ দেব, কিন্তু রিলিফ মানুষের হয় না, গায়ে মানে না। আপনি মোড়ল গরিব মানুষকে সর্বনাশ করে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বড় লোক করে এখন হঠাৎ করে মাছ চাষি আর গরিব মানুষের কথা মনে পড়ছে। ভজনা করে করুক, বাংলায় গরিবের জন স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই করছেন মমতা ব্যানার্জি এবং সেটাই করে যাবে। ওষুধের উপরে জিএসটি কি বন্ধ করবেন? জীবন বাঁচানোর জন্য ওষুধ, সেখানে আবার ট্যাক্স, জিএসটি। স্বাস্থ্যক্ষেত্রে সরকার ফেল, ইন্স্যুরেন্স, সেখানে জিএসটি বন্ধ করবেন? পেট্রোল ডিজেল কার্যত প্রায় 200% ট্যাক্স, 200%। 1 টাকায় রাজ্য সরকার 1 টাকা, কেন্দ্রের সরকার 1 টাকা, 1 টাকায় 3 টাকা, 200% ট্যাক্স। ওটা কি জিএসটির হাইয়েস্ট স্ল্যাব 28%, তাতে নিয়ে আসবেন? যদি না নিয়ে আসেন তাহলে সব ফালতু কথা কোনো মানে হবে না। 15 লক্ষ টাকা দিয়েছি, দারুণ উপহার, ওই রকমের আরেকবার প্রতারণা হবে। জিএসটির মূল লক্ষ্য কি? ওয়ান ট্যাক্স ওয়ান নেশন। এখনো অনেক ভাগ আছে জিএসটি ট্যাক্সে, সেটা স্ল্যাব কমানোর জন্য এই পার্লামেন্টের মধ্যে আজ থেকে নয়, বহুদিন ধরে লড়াই চলছে। আর এই জিএসটিটা কংগ্রেস আমলের সৃষ্টি, আর এই জিএসটিকে আজকে সরকার তাদের রাজস্ব আদায়ের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে ভারতবর্ষে যারা মধ্যবিত্ত, যারা ব্যবসায়ী, তাদের সমস্যা বেড়েছে। চলতি মাসের শেষের দিকে আসন্ন জিএসটি কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। অনুপ্রবেশ ইস্যুই যে আগামী দিনে নির্বাচনগুলিতে বিজেপির প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণ থেকে তা স্পষ্ট হয়ে গেল। मैं आज देश के सामने
एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। আমাদের বক্তব্য বৈধ কোনো ভোটার, বৈধ কোনো নাগরিক তাদের যেন হয়রান করা না হয়। এবার ওনারা যতবার তুলবেন এই অন্য দেশ থেকে আসার কথা, তো ততবার তো তাদের নিজেদের ব্যর্থতা, গোটাটা তো নিজেদের ব্যর্থতা। এই কথাটা আসছে কি করে? আপনাদের বিএসএফ যদি সীমান্তেই আটকে দেয়, এ তো যারা সীমান্ত পাহারা দিতে ব্যর্থ, যাদের ব্যর্থতার কারণেই এই সোকল্ড অনুপ্রবেশ, তারাই আবার বড় বড় কথা বলে চেঁচাচ্ছে, আর সেটাকে ছুতো করে বৈধ নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের তারা হয়রানি করছে। নির্বাচন কমিশন ও বিজেপি দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পক্ষে, উল্টো দিকে একজোট বিরোধীরা, জানিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতিও। তৃণমূল দাবি করছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের একটাই লক্ষ্য, বিজেপি বিরোধী ভোট বেছে বেছে বাদ দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়া। পাল্টা বিজেপি দাবি করছে এসআইআর এর মূল লক্ষ্য ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ। একদিকে তৃণমূল যখন বাংলাভাষী হলেই বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গবাসীদের হেনস্থার অভিযোগের সরব, তখন পাল্টা বাংলাদেশি ধরতে ধরপাকড় চালিয়ে যাওয়ার পক্ষে জোরালো সওয়াল করছে বিজেপি। এই আবহেই লালকেল্লা থেকে অনুপ্রবেশ নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ভারতের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে এবং তাতে আমাদের জনসংখ্যার একটা পরিবর্তন করা হচ্ছে এবং অনুপ্রবেশকারীরা আসছে এবং বিশেষ করে আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলি আছে সেখানে তারা এসে বসছে এবং এটাও বলেছেন যে আমাদের যুবকদের তারা যে রোজগারের রাস্তা সেগুলোতে ভাগ বসাচ্ছে এবং সাধারণ আমাদের নারী, মেয়ে এবং বোন তাদের ওপর নিশানা করছে এবং এছাড়াও তারা আদিবাসীদের ভুলিয়ে ভালিয়ে তাদের জমি দখল করে নিচ্ছে এবং এটা উনি সহ্য করবেন না এবং এটাও বলেছেন যে কোনো দেশই কখনো অনুপ্রবেশকারীদের ইচ্ছে মতো দেশ চলতে পারে না এবং ওনারা একটি হাই পাওয়ার্ড মিশন শুরু করছেন এবং সে তার নির্ধারিত রাস্তায় চলবে এবং এই জিনিসটা, এই সমস্যার মূলে উনি আঘাত করবেন, এটা উনি বলেছেন। আমার পশ্চিমবঙ্গের নাম করেননি, কিন্তু আমাদেরও সীমান্তবর্তী জেলা আছে যেখানেও আমরা শুনতে পারি অনুপ্রবেশকারীদের নানান রকম খবর মিডিয়াতে। তো আমার মনে হয় এটা একটা সুদূর প্রসারী ডিসিশনের কথা উনি জানালেন এবং এছাড়া উনি দেশের বাইরের শত্রু এবং ভেতরের শত্রু দুটো নিয়েই কথা বলেছেন। উনি আমাদের মাওবাদী নিয়ে বলেছেন যে দেশে 100-র ওপরে জেলাতে মাওবাদী ছিল, এখন সেটা কমতে কমতে প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে এবং খুব শীঘ্রই তারা আবার মেইন স্ট্রিমে চলে আসবে। উনি পাকিস্তানকে নিশানা করে জানিয়েছেন যে পাকিস্তান যেভাবে টেররিস্টদের সাথে যুক্ত আছে সেটা ভারত আর আলাদা করে দেখবে না, টেররিস্ট এবং টেররিস্টদের যারা সাপোর্ট করছে তাদের একই চোখে দেখবে এবং নিউক্লিয়ার ব্ল্যাকমেল যেটা পাকিস্তান হালে করেছে এবং কিছুদিন আগে আমরা আসিম মুনিরকে দেখেছি আমেরিকার মাটির থেকেও ভারত এবং আধা বিশ্বকে নিয়ে ধ্বংস হওয়ার কথা জানিয়েছে। তো তার বিরুদ্ধে উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারতবর্ষ আর সহ্য করবে না এবং জল আর রক্ত একসাথে নদী দিয়ে বইবে না। আমার মনে হয় সিন্ধু জল চুক্তি নিয়ে উনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে সিন্ধু জল চুক্তি কোনো রকমভাবে
আর সেই যেমন আগের মতো ছিল সেরকম থাকবে না। ভারত তার কৃষকদের জলের অধিকারটার থেকে তাদেরকে বঞ্চিত করবে না। অনুপ্রবেশ যে একটা সাংঘাতিক সমস্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ দেশের সম্পদের বেআইনি অধিকারী হয়ে যায় যারা অনুপ্রবেশকারী তারা। এবং এটা ঘটনা যে যদি একটা উন্নত দেশ থাকে এবং তার পাশে যদি অনুন্নত দেশ থাকে, তাদের নাগরিকেরা সাধারণভাবে এই অনুপ্রবেশের সুযোগ নেওয়ার চেষ্টা করে। এবং বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে হচ্ছে বা অন্যান্য জায়গায় ত্রিপুরা বা আসামে হচ্ছে, এটা ঘটনা তারা সে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তার জন্য রাষ্ট্রকে সজাগ এবং সতর্ক থাকতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এত দিন পেরিয়ে গেছে সেই জায়গাটায়, মানে এই যে প্রধানমন্ত্রী বলেছেন খুব স্বাগত যে একটা কমিটি গঠন করছেন যারা দিক নির্দেশ করবেন, যারা দেখবার চেষ্টা করবেন যে কিভাবে এই বিষয়ে এগোনো যায়, সেটা তারা ভালো করে চিন্তা ভাবনা করবেন। নিশ্চয়ই সে তার মধ্যে সব দলকেই তিনি যুক্ত করবেন ডেমোক্রেটিক কান্ট্রিজে, এটা আমরা আশা করি। গণতান্ত্রিক যে কোনো দেশে যা হয় এখানেও তাই হবে। কিন্তু এবং এক্সপার্টরা থাকবেন। কিন্তু মুশকিল হচ্ছে আজকে যদি করা যায়, মানে যে সময়ে 2005 সালের লোকসভাতে 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বহু মানে যে সংখ্যার অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এবং তারা বাংলাদেশের মানে এই যে নাগরিক, তারা বাংলাদেশের নাগরিকরা ভোটার তালিকায়, ভারতীয় ভোটার তালিকায় যুক্ত হয়ে পড়ছে। এটা যদি আজকে দেখতে যাওয়া যায়, আজকে 20 বছর পেরিয়ে গেছে, 25 বছর বাদে সংখ্যাটা তো বিরাট। যদি ধরে নিই সারা ভারত জুড়ে অনেক পরিমাণে এরকম অনুপ্রবেশকারী ঢুকে গেছে, সেই সংখ্যাটা যাই হোক, তাদেরকে আমি ডিপোর্ট করব কি করে? এবং ডিপোর্ট করবার ক্ষেত্রে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে যারা ঢুকে গেছে তাদেরকে কি বাংলাদেশ ফেরত নেবে, নিতে চাইবে? এই জায়গায় প্রথম সমস্যা দাঁড়াবে। দ্বিতীয় যে সমস্যাটা দাঁড়াবে, এটাতে একটা ধর্মের ব্যবস্থা হচ্ছে, মানে ধর্মের যোগ থেকে যাচ্ছে। এবং সমস্ত বিরোধী দলই এটাতে অভিযোগ করছে যে অনুপ্রবেশকারীর নাম করে যেটা সংখ্যালঘুদের উপর একটা পীড়নের চেষ্টা হতে পারে। সেই জায়গাটাই সরকার কিভাবে সতর্ক থাকবে? কারণ সরকার আধার কার্ডে বিশ্বাস করছে না, সরকার এমনকি কোর্টও তাতে সব ক্ষেত্রেই জাল আধার কার্ড হচ্ছে, প্যান কার্ড হচ্ছে, ভোটার কার্ড হচ্ছে। তাহলে কিসের উপর ভিত্তি করে কিভাবে, মানে এরকম তো নয় যে বাংলাদেশকে চাইলাম আর 20 বছর আগের তারা নাগরিকের তালিকা দিয়ে দেবে। তাহলে কিসের উপর ভিত্তি করে এগোবে, এটা কিন্তু ভালো করে এক্সপার্টদের কাছ থেকে খতিয়ে দেখা দরকার। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বহুদিন ধরেই সরব নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। গেরুয়া শিবিরের বরাবরের অভিযোগ, বাংলাদেশের বহু নাগরিক পশ্চিমবঙ্গ হয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ছেন এবং তারা এদেশের নাগরিকত্ব নিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে পশ্চিমবঙ্গে এসে একাধিকবার অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার লালকেল্লার মঞ্চ থেকে নতুন অভিযানের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है, हमें स्वतंत्र भारत दिया है। उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें। उनकी सच्ची श्रद्धांजलि होगी। और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেছেন কোনো দেশই তাকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চায় না। এটা স্বাভাবিক, কোনো দেশই তো তা চাইবে না। সেই কারণেই তো সমস্ত দেশ তার বর্ডার, তার সিকিউরিটি, তার রক্ষা করা, তার ব্যবস্থাপনা কোটি কোটি টাকা খরচ করে তো এই সমস্ত কারণেই।
অনুপ্রবেশকারীদের হাতে দেশ যাতে না যায় এটা এনশিওর করাটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আবার এটাও ঠিক, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মাইগ্রেন্ট লোক নেই, অন্য দেশের মানুষ নেই, নানান কারণে আছে, পৃথিবীর যে কোনো দেশে আছে। ভারতবর্ষে সেটা কি সীমা অতিক্রম করছে? প্রধানমন্ত্রীকে তার উত্তর দিতে হবে। কেন বর্ডার থেকে লোক ঢুকছে, কী করে লোক ঢুকছে? উনি বলেছেন ডেমোগ্রাফি মিশন করবেন। ওনার আমলে যে পরিমাণ পপুলেশন বেড়েছে, এটা রেকর্ড পরিমাণ পপুলেশন বেড়েছে। পপুলেশন কন্ট্রোল করাটা ডেমোগ্রাফির বড় কাজ। ডেমোগ্রাফির কাজ আর বর্ডার সিকিউরিটি দুটো এক কাজ নয়। উনি বর্ডার সিকিউরিটিতে ফেল। কেন আসছে, কী করে আসছে, কী করে থাকছে? উনি তো বললেন যে 2014 ডিসেম্বর পর্যন্ত যারা আসবে উনি আইন করেছেন। তো 2014 ডিসেম্বর পর্যন্ত আসবে বলে আবার বলছেন 2002 পরে যাদের নাম ভোটার লিস্টে আছে তালগোল পাকাচ্ছেন। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশকারী না, সমীচীন না। আবার এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ তারা কেন্দ্রীয় সরকারের নতুন নতুন ফরমানের জন্য রোজ বিপদে পড়বে। মালদায় থাকে মানুষটা, দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে মানুষটা, কাজ করতে গেছে তামিলনাড়ুতে, কাজ করতে গেছে মহারাষ্ট্রে, দিল্লিতে, এবং সেখানে রোজ আক্রান্ত হবে। এই জিনিস চলতে পারে না। প্রধানমন্ত্রী বুঝুন, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করাটা তার দায়িত্ব। বিদেশি অনুপ্রবেশ ঘটানো যেমন ঠেকাতে হবে, দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করাটাও, তার সুরক্ষা দেওয়াটাও তার কাজের মধ্যে পড়ে। হি ফেইলড। প্রধানমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না ভারত। এর থেকে ভালো কিছু হতে পারে না। পৃথিবীর সব দেশই করে। আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে নয়াচরে, সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই? আমাদের দেশের লোকরা জমির পাট্টা পেতে পারে না? তারা ফিশারি লিজ পেতে পারে না? ঘরে ঘরে বেকার, 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে, যে খুশি আসবে ঢুকবে। এটা হয়নি কি কখনো? অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। হিন্দু আসছে বাংলাদেশ থেকে, হিন্দুরাও আসছে, মুসলমানও আসবে। চীন থেকে কেউ আসে না, কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী, তারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না। এটা চীন থেকেও আসবে, কিন্তু নেপাল থেকে আসবে, অভাব। মায়ানমার থেকে আসবে, অভাব। বিষয়টা কি? আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে, এটাই নিয়ম। এটা সরকারকে দেখতে, সরকার নিজেই জানে না কত অনুপ্রবেশকারী আছে। সুপ্রিম কোর্টের সরকার আজ পর্যন্ত হলফনামা দিয়ে বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপ্রবেশকারী আছে? এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস। মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা, সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ, এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা। এরপর সীমান্ত ঘেঁষা কোচবিহারে দাঁড়িয়েও ফের একই দাবি করেছিলেন তিনি। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। যখন ভোটার বাড়ে তখন ওরা কি করে? ভোটার বাড়ার প্রক্রিয়ার সঙ্গে তো সবকটি রাজনৈতিক দলেরও তাদের এলাকাভিত্তিক বুথ কর্মীদের সতর্ক থাকার কথা। তো কোচবিহারে তো শুনেছি ওনাদের নাকি লোকজন ছিল। তো তারা কি করেন? যদি কোথাও কেউ জেনুইন ভোট বাড়ে তো বেড়েছে, আর যদি দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে তা বলেননি কেন? এখন লাফিয়ে কি করবেন? কিন্তু কোনো বৈধ ভোটারের গায়ে আমরা হাত দিতে দেবো।
একদিকে যখন তৃণমূল ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরব হয়েছে, তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পর এক বাংলাদেশীও গ্রেফতার হয়েছে। এই আবহেই বারবার প্রশ্ন উঠেছে, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে দূর করতেই কি বিশেষ সংশোধন অত্যন্ত প্রয়োজন? এসআইআর এর মাধ্যমে কি সমস্ত অনুপ্রবেশকারীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে? এই প্রক্রিয়া কি সম্পূর্ণভাবে স্বচ্ছ? ভোটার তালিকার বিশেষ সংশোধনের ফলে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না তো? এই আবহেই বৃহস্পতিবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন মামলায় নির্বাচন কমিশনকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলে যে ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যেই তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট করে জানাতে হবে। সেই সঙ্গে আগের তালিকায় থাকা ১১টি নথির সঙ্গে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন বলেছিল, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা তৈরি করা বা প্রকাশ করা কিংবা তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারণ দর্শানোর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু তাদের যুক্তি খারিজ করে দিয়ে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, বিহারে বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নাম ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা ডিইওর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জেলা ভিত্তিক তালিকা দিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। বুথ ভিত্তিক তালিকা টাঙাতে হবে বিডিও এবং পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তা জানাতে হবে এবং ভোটার কার্ড দিয়ে যেন নাম খোঁজা যায় তার ব্যবস্থাও নির্বাচন কমিশনকে করতে হবে। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, বুঝতে পারলাম না স্যারের মানে কি। ইন্টেনসিভ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল 2002-এ এবং 2-এ শুরু হয়েছিল, 2004-এ শেষ হয়েছিল, 2 বছর লেগেছিল। 2 থেকে 20-তে ফিরে যায়, তাহলে কি হলো 1982 সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত করে। থাকবে কি করে, কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলে মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করতো। বৃহস্পতিবার মামলাকারীদের এক আইনজীবী বলেন, অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে নির্বাচন কমিশন। আইনে সংশোধন না এনে নির্বাচন কমিশন বলতে পারে না আধার কার্ড গ্রহণ করব না। এরপরে বিচারপতি সূর্যকান্ত অন্তর্বর্তী নির্দেশে বলেন, কোন রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবে সাধারণ মানুষ। আধার কার্ডও যে গ্রহণ করা হবে তা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন। ভোটার কার্ড নিয়ে যেন ভোটাররা তাদের নাম খুঁজতে পারেন এমন ব্যবস্থা করুন। বিচারপতি বাগচি কমিশনের আইনজীবীকে বলেন, আপনাদের কাজে আমরা বাধা দিতে চাই না, তবে আপনার আচরণ যুক্তিসঙ্গত হতে হবে। নাগরিকদের কিছুটা স্বাচ্ছন্দ্য দিতে হবে। যোগ্য হওয়ার জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়। তো ভালো তো ওনার সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে ব্যাপারটা বিবেচনা করে দেখতে হবে, কিন্তু আমরা আবার বলছি আধার কার্ড কারণ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডকে যদি কনসিডার করা হয়ও সুপ্রিম কোর্ট বলে থাকে, সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে জাল আধার কার্ডকে সেটাকেও নির্বাচন কমিশনকে মেনে নিতে হবে। এটা কি বাংলা বাঙালির লজ্জা নয় যে সারা ভারতবর্ষে যত ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে তারা আধার কার্ড কোত্থেকে পেয়েছে ইন্টারোগেশনের সময় স্বীকার করছে। 4টে জায়গার নাম বলছে, শিলিগুড়ি, বারাসাত, মধ্যমগ্রাম, বারুইপুর। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে দেশ জুড়ে যখন বিরোধীরা আন্দোলনে নেমেছে, তখন ৭৯তম স্বাধীনতা দিবসে অনুপ্রবেশ থেকে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ উঠে এলো নরেন্দ্র মোদীর গলায়। सिंदूर के वीर जाबाजों को सैल्यूट करने का अवसर मिला है। हमारे वीर जाबाज सैनिकों ने दुश्मनों को उनकी कल्पना से परे सजा दी है। 22 এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা ও তারপর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যের প্রসঙ্গ এদিন ফের একবার উঠে আসে নরেন্দ্র মোদীর ভাষণে। পাশাপাশি এই নিয়ে বিরোধীদের সূক্ষ্ম খোঁচা দিতেও ছাড়েননি তিনি। 22 अप्रैल को पहलगाम में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कत्लेआम किया, धर्म पूछ पूछ करके लोगों को मारा गया। पत्नी के सामने पति को गोलियां दी, बच्चों के सामने अपने पिता को मौत के घाट उतार दिया गया।
पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ था। पूरा विश्व भी इस प्रकार से संहार से चौंक गया था। ऑपरेशन सिंदूर उसी आक्रोश की अभिव्यक्ति है। हमारी सेना ने वो करके दिखाया जो कई दशकों तक कभी हुआ नहीं। পাল্টা বিরোধীরা প্রশ্ন ছুড়ে দিয়েছে, সেনাবাহিনীর প্রবল পরাক্রমের মধ্যে হঠাৎ করে কেন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ থামিয়ে দেওয়া হলো? কেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির ঘোষণা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করলেন? বারবার ট্রাম্প কেন এই দাবি করেই চলেছেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন? দেশ এক কাট্টা ছিল, আপনি পাক অকুপায়েড কাশ্মীরটা দখল করে নিলেন না কেন? কেন ডোনাল্ড ট্রাম্পের পোস্ট থেকে জানতে হচ্ছে উনি দুটো দেশকে যুদ্ধ থামাতে বলেছেন, আর এখানে নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে বড় বড় কথা বলবেন? এটা কি মেনে নেওয়া যায়? পাকিস্তানের পরমাণু হুঁশিয়ারি থেকে শুরু করে সিন্ধুর জল দাবি করে আস্ফালন, ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে দুয়ের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत ने तय कर लिया है इन न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहेंगे। সম্প্রতি আমেরিকায় গিয়ে পাকিস্তানের পরমাণু শক্তির কথা স্মরণ করিয়ে ভারতকে কার্যত হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বলেন, আমরা একটি পরমাণু শক্তিধর দেশ, যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। শুক্রবার পাল্টা জবাব দেন নরেন্দ্র মোদী। भारत ने तय कर लिया है इन न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब ब्लैकमेल नहीं सहा जाएगा। आगे भी अगर दुश्मनों ने ये कोशिश जारी रखी, हमारी सेना तय करेगी, सेना की शर्तों पर, सेना जो समय निर्धारित करे उस समय पर, सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से, सेना जो लक्ष्य तय करे उस लक्ष्य को अब हम अमल में ला करके रहने वाले हैं। हम मुंहतोड़ जवाब देंगे। পেহেলগাঁও সন্ত্রাসের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে একগুচ্ছ পদক্ষেপ করেছিল তার অন্যতম ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত করা, যার ফলে চরম ক্ষুব্ধ পাকিস্তান বারবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে আসছে। किस्म का स्ट्रक्चर बनाने की कोशिश करेंगे, विल स्ट्राइक दैट स्ट्रक्चर, बिल्कुल विल स्ट्राइक दैट स्ट्रक्चर, दैट विल बी एन एक्ट ऑफ एग्रेशन अगेंस्ट पाकिस्तान। अगर उन्होंने इस किस्म का अटेम्प्ट भी किया को आर्किटेक्चरल, तो स्ट्रक्चर को पाकिस्तान जो है डिस्ट्रॉय करेगा। तो सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। সম্প্রতি আমেরিকায় গিয়ে এই সিন্ধু চুক্তি নিয়েই ভারতকে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। তার হুমকি ছিল, পাকিস্তানের ভান্ডারে ক্ষেপণাস্ত্রের অভাব নেই, ভারত বাঁধ তৈরি করলে 10টি মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু সিন্ধু সমঝোতা যে আর পুনর্বহাল করা হবে না, এদিন তা ফের স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहेंगे। भारत कतई सिंधु समझौते को, उस स्वरूप को दशकों तक सहा है, उस स्वरूप को आगे नहीं सहा जाएगा। किसान हित में, राष्ट्र हित में ये समझौता हमें मंजूर नहीं है।
सिंधु का समझौता कितना अन्यायपूर्ण है, कितना एक तरफा है। भारत से निकलती नदियों का पानी दुश्मनों के खेत को सींच रहा है और मेरे देश के किसान, मेरे देश की धरती पानी के बिना प्यासी है। ये ऐसा समझौता था इसलिए पिछले 7 दशक से मेरे देश के किसानों का अकल्पनीय नुकसान किया है। हिंदुस्तान के हक का जो पानी है उस पर अधिकार सिर्फ और सिर्फ हिंदुस्तान का है, हिंदुस्तान के किसानों का है। সব ঠিক, কিন্তু ট্রাম্পের ভয়ে হঠাৎ করে মাঝ রাস্তায় ফিরে এলেন কেন? এটার জবাব তো ওনাকে দিতে হবে। গোটা দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে মেতে, তখন কাশ্মীরের কিশতওয়ারে শোকের ছায়া। উত্তর কাশীর পর কাশ্মীরের এই জেলাও প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত। ফের নেমে এসেছে বিপর্যয়। দেবভূমির পর এবার ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রথমে তীব্র একটা বিস্ফোরণের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো জল, কাদা আর পাথরের স্রোত। মেঘভাঙা বৃষ্টির জেরে প্রায় 4.5 ফুট উঁচু হয়ে ধেয়ে আসা হড়পা বানে ভেসে গেল জম্মু কাশ্মীরের কিশতওয়ারের চিশোতি গ্রাম। गुरुवार को किश्तवाड़ के चिशोती में जब बादल फटकर यहाँ के लोगों के लिए आफत बनकर बरसा, तो उस समय यहाँ पर ये जो मेरे पीछे आप इलाका देख रहे हैं, यहाँ पे एक होटल था और उस होटल को चलाती थी कविता। कविता भी उस समय अपने होटल में ही थी जब ये बादल फटा और यहाँ के पूरे इलाके को अपने साथ बहा कर ले गया। सर मैं अपने होटल में थी जब ये हादसा हुआ। बोलते हैं दौड़ लगाओ, ये यात्रियों ने दौड़ लगाई, चीखे मारने लगे। मैंने कहा ये कहाँ से आवाज? मैंने कहा हवा हो रही है। बाद में मैंने जैसे पीछे देखा तो फट फट पड़ा, ऐसे ही कुछ होने लगा। मैंने कहा हवा तेज हो रही है, टींडे गिर जाएंगे मेरे ऊपर। फिर माता रानी ने मुझे बचाया, मुझे उधर आगे फेंक दिया उन्होंने। उधर से मैंने पीछे देखा है तो इधर से मालवा आ रहा था। जैसा फायरिंग हुए वो गड़ा के फिर ये आ गए इधर, तो मैं बचे थे इधर, फिर आवाज लगाए बच्चों को तो सारे उधर भाग गए। क्या करना फिर? तो जब आप यहाँ पहुंचे, यहाँ क्या देखा आपने? कुछ नहीं, ये इस तरह हिलता है बिल्कुल। ये मलबा आया था, कितना यात्री इधर निकाल रहा। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মচেল মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চিশোতি গ্রামে। দুপুরে আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসায় অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। ভেসে যান বহু পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দা। रोम में मैं खड़ा था, वहाँ बिल्डिंग में कुछ नहीं रहा है, सब कुछ खत्म हो गया था वहाँ जहाँ मैं था। और मैं सिर्फ 10 मिनट पहले यहाँ जो पुल बना था लकड़ी का, उससे ऊपर गया था। यहाँ बहुत लोग थे, बहुत जमा थे। 10-15 मिनट हुए थे, ऊपर गए थे खाना खाने के लिए। उतना में 10 सेकंड लगी है फ्लड आने में, सारा सिस्टम खत्म हो गया। इधर अंधेरा ही छा गया था, कुछ नजर नहीं आ रहा था, कहाँ कौन जा रहा है कोई पता नहीं चल रहा था। कम से कम 20 जो जख्मी थे, 20-25 मैंने उठाए इधर से। तो 10 से तो मैंने डेड बॉडी यहाँ से उठाई है, जो हमने उठाई SDRF ने। উত্তরাখণ্ডের ধরালির ছবি এবার জম্মু কাশ্মীরের কিশতওয়ারে। সূত্রের খবর, মৃতদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী CISF এর 2 জন জওয়ানও রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, প্রায় 200 মানুষ এখনও নিখোঁজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা 12টার পর থেকে মেঘের পরিমাণ একটু একটু বাড়ছিল। 12:30 নাগাদ হঠাৎই জোরালো একটা আওয়াজ হয় আর তারপরই নেমে আসে হড়পা বান। কি এই মেঘভাঙা বৃষ্টি? মেঘভাঙা বৃষ্টি আসলে হঠাৎ করে অতি ভারী বৃষ্টি। নির্দিষ্ট এবং সীমিত এলাকা জুড়ে হয় এই বৃষ্টি। সংজ্ঞা অনুযায়ী 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। ক্লাউড বার্স্ট হিমালয়তে আগেও হয়তো হয়েছে, কিন্তু তুলনায় কম। ক্লাউড বার্স্টের সঙ্গে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এইরকম, মানে ক্লাউড বার্স্ট কখন হয়? ক্লাউড বার্স্ট হওয়ার কারণটা হচ্ছে যে একটা খুব উত্তপ্ত হাওয়া, কিন্তু সেটা খুব স্যাচুরেটেড উইথ ওয়াটার, সেইটা যখন একটা খুব উঁচু পাহাড়ের গা বেয়ে উঠতে থাকে, উঁচু যত ওপরের দিকে ওঠে তত ঠান্ডা হতে থাকে, পরিবেশ ঠান্ডা হতে থাকে, কিন্তু তার নিজের ভেতরের উত্তাপের কারণে সে প্রচুর জল ধারণ করে রাখতে পারে। কিন্তু একটা উচ্চতায় উঠে সে আর জলটাকে ধরে রাখতে পারে না, তখন একটা বিপুল পরিমাণ জল
একসঙ্গে নেমে আসে, বৃষ্টি হয়। এখন ক্লাউড বাস্ট হতে গেলে পরে মানে নির্দিষ্ট একটা পরিমাণ বৃষ্টি হওয়ার দরকার আছে, সেটা হচ্ছে ঘন্টায় অন্তত 100 মিলিমিটার বৃষ্টি হতে হবে। 100 মিলিমিটার মানে প্রায় 4 ইঞ্চি বৃষ্টিপাত হতে হবে 1 ঘন্টার মধ্যে, তাহলে পরেই সেটাকে ক্লাউড বাস্ট বলা হয়। এখন হিমালয়ের এই অঞ্চলটা হচ্ছে ক্লাউড বাস্ট হওয়ার জন্য একটা খুব আদর্শ জায়গা। এই যে কিস্তোয়াড়ের যেখানটা ঘটনাটা ঘটেছে সেটা প্রায় 21,000 ফিটের কাছাকাছি, 20 থেকে 21,000 ফিটের কাছাকাছি তার উচ্চতা। এটা চেনাব, বড় নদীটা হচ্ছে চেনাব নদী, যেটা হচ্ছে পাঞ্জাবের সবচেয়ে বড় নদী চেনাব। এই চেনাব নদী হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়ে কিস্তোয়াড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার অসংখ্য উপনদী চেনাবে এসে পড়ছে। কিন্তু এই যে কিস্তোয়াড় রেঞ্জ যেটাকে বলা হয়, পীরপাঞ্জাল রেঞ্জ, কিস্তোয়াড় রেঞ্জ, এটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার। এই ন্যাচারাল বর্ডারটার উচ্চতা হচ্ছে ওই 20-22 হাজার ফিট বা তারও উপরে। এবং আরেকটা বিষয় আছে এখানটায়, সেটা হচ্ছে যে এই কিস্তোয়াড় জায়গাটা কিন্তু আরেকটা বিষয়ের জন্য খুব ভালনারেবল, সেটা বলা হয় কি গ্লফ বলা হয়, মানে গ্লেশিয়াল লেক আউটবাস্ট ফ্লাড। অর্থাৎ এখানটা অনেক গ্লেশিয়ার আছে, এত উচ্চ মানে হিমালয় ওখানে যে প্রচুর গ্লেশিয়ার তৈরি হয়েছে। তো সেই গ্লেশিয়ারগুলোর গ্লেশিয়ার লেক তৈরি হয় গরমকালে, গ্লেশিয়ারগুলো জল মেল্ট করে গিয়ে গ্লেশিয়ার লেক তৈরি হয়। সেই গ্লেশিয়ার লেকগুলো এরকম বৃষ্টি হলে পরে, আবার অতিরিক্ত বৃষ্টি হলে পরে, সেই গ্লেশিয়ার লেকগুলো যার মধ্যে অলরেডি অনেকখানি জল জমে রয়েছে, সেখানটায় যদি আবার বিপুল একটা বৃষ্টি হয় তাহলে পরে স্বাভাবিকভাবেই সেই গ্লেশিয়াল লেকগুলো, যেগুলো গ্লেশিয়াল মোরেন দিয়ে তৈরি হয়, মোরেনের দিয়ে বাঁধা থাকে আর কি, সেই মোরেনের বাঁধটা ভেঙে যায় এবং সেখানটাতে মানে বিপুল পরিমাণ জলরাশি নেমে আসে, যেটা আর কি ফ্ল্যাশ ফ্লাড হিসেবে ভ্যালির নিচের দিকে নেমে আসে। আর ফ্ল্যাশ ফ্লাডের এই ক্লাউড বাস্টের আরেকটা সমস্যা হচ্ছে যে ক্লাউড বাস্টকে কিন্তু মানে আগের থেকে কোনোভাবে মানে ভালোভাবে সেটাকে এখনো পর্যন্ত ডিটেক্ট করার মতন টেকনোলজি তৈরি হয়নি। এই প্রথম নয়, এর আগে 2013 সালের 16 জুন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটে, মৃত্যু হয় অন্তত 4,000 মানুষের। 2021 সালে যোশীমঠের বিপর্যয় আরও একবার উস্কে দেয় সেই ঘটনার স্মৃতি। 2024-এও হড়পা বাঁধ ধাক্কা দেয় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। কয়েকদিন আগেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে উত্তরকাশীতে। সেই সব স্মৃতি ফিকে হতে না হতেই ফের বিপর্যয়, এবার কাশ্মীর। কিন্তু কেন বারবার ঘটছে এমন ভয়াবহ ঘটনা? ওয়েস্টার্ন হিমালয়তে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে কিন্তু বৃক্ষচ্ছেদন এবং মানে ডিফরেস্টেশন, হ্যাঁ, সেখানে অনেক বেশি মাত্রা হয়েছে আমাদের এই ইস্টার্ন হিমালয়ের তুলনায়। ফলে সেখানটাতে পাহাড় মানে বেয়ার অবস্থায় রয়েছে, যার ফলে সেখানটায় যদি এরকম একটা ফ্ল্যাশ ফ্লাড আসে তাহলে পরে প্রচুর পরিমাণে কাদা, বালি, নুড়ি নিয়ে সেগুলো নেমে আসছে এবং সঙ্গে সঙ্গে ল্যান্ডস্লাইড হচ্ছে। অর্থাৎ সবগুলোর পেছনেই কিন্তু মানুষের একটু একটু হাত রয়েছে। ভয়াবহ ধসে নিশ্চিহ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতি ও উদ্ধার কাজ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ঘটনার জেরে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।